নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৮৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে, যাব নতুন একটি স্থানে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি, পূর্বাষাঢ় নক্ষত্র, 29শে ফাল্গুন বুধবার, ইংরেজি 11ই মার্চ 1885। আজ আন্দাজ বেলা 10টার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন, সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত। এই যে 11ই মার্চ 1885 কথা বলছেন কথামৃতকার, সেদিন শ্রীরামকৃষ্ণ কোথায় এসেছেন? বসু বলরাম মন্দিরে। এরকমভাবে কেন বললেন? বলরাম বসুর বাড়ি তো, আবার মন্দিরও বটে। এইবার ওই যে ক্রমে উনি বললেন, মাস্টারমশাই লিখছেন বসু বলরাম মন্দিরে, সেইখানেই কিন্তু সূচনা হয়ে যাচ্ছে ওই অসামান্য গৃহটির ভবিষ্যৎকালে বলরাম মন্দির রূপে পরিচিত হওয়ার। বলরাম বাবুর বাড়ি বলরাম মন্দির হয়েছে শ্রীরামকৃষ্ণের শুভাগমনে, আর সাহিত্য ক্ষেত্রে লিখিত মুদ্রিত আকারে বলরাম মন্দির, সেইটি আমরা কথামৃতের মধ্যে বিশেষভাবে দেখতে পাই। কিন্তু মাস্টারমশাই ওরকম আনুষ্ঠানিকভাবে তো আর সবসময় ঘোষণা করছেন না। এটা তো কোনো আনুষ্ঠানিক নাম নয়, সরকারি নাম নয়। কিন্তু মাস্টারমশাই যেভাবে লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে দিয়ে যেভাবে লেখাচ্ছেন কথামৃততে, তাতে আমরা দেখছি শ্রীযুক্ত বলরামের গৃহ কীরকম অদ্ভুত সুন্দর স্বাভাবিকভাবে বলরাম মন্দিরে পরিণত হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের পূর্ণ উপস্থিতিতে। আর মাস্টারমশাই লিখছেন যে ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন। ঠাকুরের সম্পর্কে এই কথাটি লিখলেন। লিখবার পর আরও গুরুত্বপূর্ণ সমস্ত বাক্য আসছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বাক্য আসছে। মাস্টারমশাই লিখছেন, ধন্য বলরাম, তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন, ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। ধন্য বলরাম শব্দ দুটি মাস্টারমশাই ব্যবহার করেছেন যে কথামৃততে, আজকে একরকম বিখ্যাত। মাস্টারমশাই বলরাম বাবুকে ধন্য ধন্য করছেন। বলরাম বাবু মাস্টারমশাইয়ের থেকে বছর 12 বড় ছিলেন, তো তাঁর ওই যে বলরাম মন্দির বলেছেন, এখানেও সেইভাবে ধন্য বলরাম কথাটি লিখছেন, কথা দুটি। এবং কেন বলরামবাবু ধন্য সেটি লিখছেন, তোমারই আলয় মানে বাড়ি আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কর্মক্ষেত্র
ওই যে এমনিতে বলা হয় না যে হেড অফিস সিটি অফিস, তো সিটি অফিসটা কিসের জন্য? নানান কাজকর্ম সিটিতে করতে সুবিধে, সেই জন্য সিটি অফিস। তো দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের প্রধান লীলাস্থল আর এই প্রধান কর্মক্ষেত্র বলরাম মন্দির। তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কেন প্রধান কর্মক্ষেত্র? কেন এখানে কাজের দিকটা আলাদাভাবে বা বিশেষভাবে কীরকম একটু বাদেই আসবে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন। এই বলরাম মন্দিরে কত নতুন নতুন ভক্ত এসেছেন, ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন। তার ভক্ত সঙ্গে নেচেছেন গেয়েছেন তো, এবং নাচেন গান দক্ষিণেশ্বরেও। এখানে এটা পাওয়া গেল যে কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন, এটি পাওয়া গেল। আরও এরপরে আসবে যে কেন প্রধান কর্মক্ষেত্র। তো ওখানে বললেন যে কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন, ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। তাহলে শ্রীবাসের পুণ্য অঙ্গনে শ্রী গৌরাঙ্গ শ্রী চৈতন্য যেরকম নাম সংকীর্তন করেছেন এবং আনন্দের তরঙ্গ উত্তোলিত হয়েছে, পরের পর তরঙ্গ, আনন্দ তরঙ্গ সেখানে খেলেছে, সেই ভাব যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে, সেই রকম বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ প্রেমের হাট বসাচ্ছেন। এইবার ঠাকুরের সম্পর্কে বলছেন মাস্টারমশাই, বলে চলছেন, দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল, রাত্রে ঘুম নাই। মাকে বলেন, মা ওর বড় ভক্তি, ওকে টেনে নাও মা, ওকে এখানে এনে দাও। যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন, এই জন্যেও কর্মক্ষেত্র। তাহলে নতুন নতুন ভক্তকে ওখানে পাচ্ছেন, আর অন্তরঙ্গদের বলছেন যে যদি দক্ষিণেশ্বরে না আসতে পারে তাহলে আমাকে সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। এবং এটার জন্য শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতা কীরকম, রাত্রিরে ঘুম হয় না। মাস্টারমশাই লিখছেন, দক্ষিণেশ্বর কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল, রাত্রে ঘুম নাই। এবং মাকে বলছেন যে মা ওর বড় ভক্তি, ওর মানে ওই বিভিন্ন ভক্তের সম্পর্কে বিভিন্ন সময় বলেছেন, সেই জন্য মাস্টারমশাই এরকম লিখছেন, মা ওর বড় ভক্তি, ওকে টেনে নাও মা, ওকে এখানে এনে দাও। এই যে ওখানে ওকে টেনে নাও মানে মা তোমার কাছে নিয়ে এসো, এই দক্ষিণেশ্বরে তুমি যেখানে স্বমহিমায় বিরাজিত রাজরাজেশ্বরী মা, এইখানে নিয়ে এসো। যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। ভক্তের ভগবান, ভক্তের জন্য কি প্রবল আকর্ষণ। ভক্তের কাছে কি পাবেন? কিছু চান না, শুধু মনের ভক্তি চান, এবং যত তার নিষ্কাম হবে তত শ্রীরামকৃষ্ণের সেটি প্রিয়। আর কিচ্ছু নয়, শুধু ভক্তি এমনই যার কারণ ব্যাখ্যা করা যাবে না, সেই রকম ভক্তির জন্য শ্রীরামকৃষ্ণ বড় ব্যাকুল। সেইখান থেকেই তিনি বলছেন যে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন, এই হচ্ছে প্রধান কর্মক্ষেত্র। লোকের কাছে কেবল বলেন, বলরামের জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। এরকম হলো যে বলরাম বাবুর বাড়িতে জগন্নাথের সেবা আছে, সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলেন খুব শুদ্ধ অন্ন, তিনি সেইখানে অন্ন গ্রহণ করেন। এমনিতে দক্ষিণেশ্বর ছাড়া তিনি সচরাচর অন্যত্র অন্ন গ্রহণ করতে চান না সচরাচর। আর বলরাম বাবুর বাড়ি বিশিষ্ট ব্যতিক্রম, যে সেখানে জগন্নাথ দেবের সেবা আছে, সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলেন খুব শুদ্ধ অন্ন। যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান। বলরাম বাবুর বাড়িতে এসছেন,
আর বলরাম বাবুকে বলেন যে নিমন্ত্রণ করতে নিয়ে আসতে। কাদের? বলেন যাও নরেন্দ্রকে, ভবনাথকে, রাখালকে নিমন্ত্রণ করে এসো, এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়, এরা সামান্য নয়, এরা ঈশ্বরাংশে জন্মেছে, এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে। তো এইরকম ভাবে তিনি বলরাম বাবুকে বলেন যে এইসব যুবক ভক্তদের নিমন্ত্রণ করে নিয়ে আসতে। এই ভক্তদের বয়স কত? ওই 22-23 মতো হবে। শ্রীরামকৃষ্ণের বয়স কত? আমরা রয়েছি 11ই মার্চ 1885 প্রসঙ্গে, তার বয়স তখন 49 বছরের খুব কাছাকাছি। তাহলে একটা 22 বছরের ছেলে একজন 49 বছরের মানুষের সঙ্গে তার কি রকম সম্পর্ক, সেইটারই অদ্ভুত পবিত্র লীলা কথা এখানে আমরা পাচ্ছি। প্রায় 2.5 গুণ বয়সী, এই যে বললেন নরেন্দ্র, রাখাল, ভবনাথ, এদের ওই রকম তো বয়স, তো তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ওই রকম সম্পর্ক। বলরাম বাবুর বাড়ি গিয়ে বলছেন যাও ওদেরকে নিমন্ত্রণ করে নিয়ে এসো। আর তারাও এসে কি আনন্দই পাচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে বলরাম বাবুর বাড়িতে ঠাকুর রয়েছেন আর পাশে সেই সমস্ত যুবক ভক্তেরা, সেই কি অপূর্ব দৃশ্য। একজন যুবক উত্তর কলকাতায় বলরাম বাবুর বাড়ি যাবেন কেন? উত্তর কলকাতা ব্রিটিশ রাজত্বে কলকাতার রাজধানী, সেখানে উত্তর কলকাতায় কত রকম কিছু আছে, সেখানে একজনের বাড়িতে রামকৃষ্ণ পরমহংস, তার কাছে একজন 22-23 বছরের ছেলে যাবেন? হ্যাঁ, গেছেন। এবং সেইখান থেকে অধ্যাত্ম পরম্পরায় নতুন ইতিহাসের সূচনা হয়েছে, অধ্যাত্ম লীলায় নতুন দৃশ্যের সূচনা হয়েছে। বলরাম বাবুর বাড়িতে যখন শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, তখন আবার অন্যদিক থেকেও ভাবছি বলরাম বাবু শ্রীরামকৃষ্ণের একজন রসদদার। শ্রীরামকৃষ্ণেরই কৃপায় ঠাকুর বলেছেন যে তোমার ওখানে মায়ের সব জমা আছে, এরকমভাবে বলেছেন। এবং বলরাম বাবু অকাতরে শ্রীরামকৃষ্ণের সেবায় যতটা অধিকার লাভ করেছেন ততটা অর্থ ব্যয় করেছেন, বিভিন্ন রকমভাবে রামকৃষ্ণ ভাবান্দোলনকে পুষ্ট করেছেন, স্পন্সর করেছেন। সেই যে বলরাম বাবু তার বাড়িতে যখন শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, তখন বলরাম বাবুর সঙ্গে ঠাকুরের একটা অন্তরঙ্গ সম্পর্ক। আমরা যদি একটু লৌকিক দৃষ্টিতে ভাবি, তাহলে হয়তো এর গভীরতার একটা ইঙ্গিত পেতে সুবিধে হবে। কিন্তু তার জন্য একটু লৌকিক দৃষ্টিতে আমাদের নাবতে হবে। সেটা হচ্ছে যে যিনি স্পন্সর করছেন, জগদম্বার ইচ্ছায় করছেন, তবে সেই মানুষটা তো সব অর্থ ব্যয় করছেন অকাতরে। তাহলে তার কাছে যখন কেউ যাচ্ছেন, লৌকিক দৃষ্টিতে দেখতে গেলে যে তার কাছে যাওয়া মানে কলকাতায় তার বাড়িতে, আচ্ছা এটা একটা বিরাট ব্যাপার, সেখানে সব গিয়ে কথাবার্তা হবে, ধর্ম প্রসঙ্গ হবে, খাওয়া দাওয়া হবে, এই সমস্ত হবে। বলরামবাবু আদর আপ্যায়ন করবার জন্য একদম সদা প্রস্তুত। সেইখানে নরেন্দ্রনাথ, রাখাল, ভবনাথ, এরা, ভবনাথ হচ্ছেন নরেন্দ্রনাথের বন্ধু, শ্রীযুক্ত নরেন্দ্রনাথ উত্তরকালের স্বামী বিবেকানন্দ, শ্রীযুক্ত রাখাল উত্তরকালের স্বামী ব্রহ্মানন্দ। তো এদের রাখাল, ভবনাথ, নরেন্দ্র, এরা যুবক, তারা কি করতে আসবে? এইটা লৌকিক দৃষ্টিতে এক এক সময় প্রশ্ন উঠতে পারে যে কেন দুজন বড় মাপের মানুষ, তাদের মধ্যে কথাবার্তা হবে এরকম, তো সেখানে ইয়াং ছেলেগুলো এসে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে কথাবার্তা হবে, অধ্যাত্ম প্রসঙ্গ হবে, ধর্ম প্রসঙ্গ হবে, প্রাণের আলাপ হবে, সেটাই এরা এলে কি জমবে বলো? তার কারণ এরা শুদ্ধ সত্য ত্যাগী, এরা না হলে কি করে জমে বলো দেখি। তাই তার যে জীবন, তার এমনিতে মনে হতে পারে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার খরচা, আনুষঙ্গিক অন্যান্য খরচা বলরামবাবু দিচ্ছেন। আসলে জীবনটা নির্বাহ হচ্ছে কোথায়? জীবন নির্বাহ হচ্ছে ধর্মের ভিত্তিতে, ধর্মের আবহে, ধর্মের পরিমণ্ডলে। সেইখানেই শ্রীরামকৃষ্ণের বেঁচে থাকা। হি ব্রিথস ইন অ্যান্ড ব্রিথস আউট রিলিজিয়ন।
তিনি যখন ব্রিথ ইন করেন, সমস্ত ভারতবর্ষের যে ধর্ম পরম্পরা, এখানে আমরা ধর্ম বলতে আধ্যাত্মিকতাকেই বোঝাচ্ছি, বুঝছি বিশুদ্ধ ধর্ম, সেইটি যখন ভারতবর্ষের পরম্পরাকে যেন তিনি ব্রিথ ইন করছেন। আর এমনিতে মানুষের যে শ্বাস প্রশ্বাস, বলা হয় নিঃশ্বাস প্রশ্বাস। প্রশ্বাস মানে গ্রহণ করা হচ্ছে, তার মধ্যে অক্সিজেন থাকে, আর যেটা নিঃশ্বাস বের হচ্ছে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা ভালো নয়, কিন্তু ওটা বেরিয়ে গেল। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কিন্তু তা নয়। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে কি, প্রশ্বাসে তিনি ভারতবর্ষের ধর্ম পরম্পরাকে গ্রহণ করছেন, আধ্যাত্মিক পরম্পরাকে গ্রহণ করছেন, আর নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে সেটিকে সুমহান যুগোপযোগী রূপে ব্যক্ত করছেন, প্রচার করছেন, কথামৃত রূপে জগতের কাছে উপস্থাপন বিতরণ করছেন। এই যে শ্রীরামকৃষ্ণ ব্রিথ ইন এবং ব্রিথ আউট করছেন আধ্যাত্মিকতা, সেইখানটাতে ওই দৃশ্যের সঙ্গে খুব মিলে যায় কাদের প্রসঙ্গ? ওই নরেন্দ্র, রাখাল প্রভৃতির প্রসঙ্গ। যখন শ্রীরামকৃষ্ণ ধর্মের মধ্যে বাঁচছেন এবং অন্যকে বাঁচার রসদ দিচ্ছেন, সমস্ত শাস্ত্র তথা পরম্পরার মধ্যে যা আছে তা দিয়ে মানুষের আধ্যাত্মিক জীবন গঠিত হয়, পরিপুষ্ট হয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই ঐতিহ্যকে নিজের মধ্যে নিয়ে দিচ্ছেন জগতের জন্য। ইন দিস কেস, অ্যাজ ইফ হি ইজ অ্যাডিং এক্সট্রা অক্সিজেন, দ্য বুস্টার ডোজ অফ অক্সিজেন, যখন কথামৃত রূপে তার শ্রীমুখ থেকে এই সব উচ্চারিত হচ্ছে, তখন সেখানে কাদের দেখতে ইচ্ছে করছে? নিশ্চয়ই বলরাম বাবু, নিশ্চয়ই মাস্টারমশাই, এবং অবশ্যই নরেন্দ্রনাথ, রাখালচন্দ্র, বাবুরাম, ভবনাথ, তারকনাথ প্রমুখ। এই যে দৃশ্য, দৃশ্যের পরিপূর্ণতা, সেইটাই শ্রীরামকৃষ্ণ ভাবাকাশের অঙ্গ লক্ষণ। এবং মাস্টারমশাই বলরাম বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের শুভাগমনের প্রসঙ্গে এটি বলছেন যে যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান, যে তোমার বাড়ি এসেছি, শেষ কথা নয়, যাও 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 যাও, কি জন্য না, যাও ওদেরকে ডেকে নিয়ে এসো। বলেন যাও নরেন্দ্রকে, ভবনাথকে, রাখালকে নিমন্ত্রণ করে এসো। বলরাম বাবুর তুলনায় তারা কত ছোট, তাদেরকে নিমন্ত্রণ করে আসতে বলছেন। আর কি হয়েছে বলছেন, এদের খাওয়ালে, বলরাম বাবুর দিকটিও রক্ষা করছেন, কি সুন্দর যে বলরাম বাবু প্রবীণ মানুষ, তো তাদেরকে, বলরাম বাবু সবসময় ঠাকুরের সেবা করবার জন্য প্রস্তুত, তবু তাকেও বলছেন এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়, এরা সামান্য নয়, এরা ঈশ্বরাংশে জন্মেছে, এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে। এই যে তোমার ভালো হবে, এইভাবে শ্রীরামকৃষ্ণ সাধারণত বলেন না, এইখানে বলছেন। অন্যত্র দেখা যাচ্ছে এইসব ত্যাগী শুদ্ধ সত্য ভক্তদের খাওয়াতে বলতেন, মাস্টারমশাইকেও বলেছেন। বলরাম বাবুর বাড়ির সম্পর্কে এইসব কথা চলছে। আর বলরাম বাবুর বাড়িতে আর কি হয়েছিল, বড় বড় ঘটনা আর কি যেন আছে, কিছু একটা দুটো, মাস্টারমশাই সেই ভঙ্গিতে লিখছেন উল্লেখযোগ্য ঘটনার কথা। লিখছেন, বলরামের আলয়েই শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ ঠাকুর শ্রীরামকৃষ্ণের। বলরামের আলয়েই শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। কি অপূর্ব স্মৃতিচারণের মতো, যে এই যে বলরাম মন্দির, এইখানেই এই যে লিখলেন শ্রীযুক্ত গিরিশ ঘোষ, বয়সে বড়, তো তা শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। গিরিশবাবু মাস্টারমশাইয়ের থেকে 10 বছরের মতো বড়, বলরাম বাবু 12 বছর মতো বড়। তো এই বলরামের আলোয় শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। এইখানেই রথের সময় কীর্তনানন্দ, এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে। এই 4টি শব্দ মাস্টারমশাই সম্ভবত অন্য কোনো জায়গা থেকে গ্রহণ করেছেন, যার জন্য উদ্ধৃতির মধ্যে রেখেছেন, উদ্ধৃতি চিহ্নের মধ্যে, প্রেমের দরবারে আনন্দের মেলা।
এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে। এইগুলি বলরাম মন্দির সম্পর্কে লিখছেন, যেখানে ইংরেজি 11ই মার্চ 1885 বেলা আন্দাজ 10টার সময় শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন, তার শুভাগমন ঘটেছে। মাস্টারমশাইয়ের বর্ণনা কি সুন্দর, যে আগে ওই বাড়ির সম্বন্ধে বর্ণনা দিলেন না, আগে যিনি মধ্যমণি তার কথা বললেন, তারপরে বললেন যে এই বলরাম মন্দির সম্পর্কে একটু বলি আপনাদের, এই ভঙ্গিতে ধন্য বলরাম বলে কত সংক্ষেপে কিন্তু কি মধুরভাবে যা বলছেন, তার মধ্যে বলরাম মন্দিরের চরিত্র চিত্রায়ন আছে, তথা ঐতিহাসিক মূল্য এর মধ্যে সংযোজিত হয়ে গেছে। যে বলরাম মন্দিরে ঠাকুরকে কেন্দ্র করে প্রধান প্রধান ঘটনা কি, সেগুলো বীজাকারে মাস্টারমশাই উল্লেখ করলেন। মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়ান। শুনিয়াছেন আজ 10টার সময় শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন। মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা 2 প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত। নিকটে একটি বিদ্যালয়ে পড়ান মানে খুব সম্ভবত বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন স্কুলের শ্যামপুকুর শাখার কথা বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই যখন দক্ষিণেশ্বরে 1882 খ্রিস্টাব্দের প্রথম দিকে প্রথম দর্শন করেন, তখন তিনি ওইখানেই পড়াতেন, মেট্রোপলিটন বিদ্যালয়ের শ্যামপুকুর শাখায়। এটি রয়েছে আমরা 1885 11ই মার্চ, সেই দিনও মানে এই সময়ও সম্ভবত ওই বিদ্যালয়ে, এবং সেখানে তিনি হেডমাস্টার। মাস্টারমশাই এক এক সময় 3টি স্কুলে একসঙ্গে হেডমাস্টারের কাজ করেছেন। তো মনে হয় যে এই যে বললেন নিকটে একটি বিদ্যালয়ে পড়ান, তার মানে এই শ্যামপুকুরের স্কুলের কথাই বলছেন। শুনিয়াছেন আজ 10টার সময় শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন। মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা 2 প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত। 2 প্রহর মানে 9টা থেকে 12টার মধ্যে কোনো সময়, তার মানে বোঝাই যাচ্ছে 10টার পরে এবং 12টার আগে, এইভাবে করে বললেন। তার আগে কিন্তু বলেছেন যে আজ আন্দাজ বেলা 10টার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন। বর্ণনার ভঙ্গি এত চমৎকার যে সময়টাতে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই উপস্থিত ছিলেন না, সেই সময়কার বর্ণনা কিন্তু এরকমভাবে দিয়ে দিলেন। পরে সুনির্দিষ্টভাবে জানাচ্ছেন যে তিনি কখন গেছেন, মোটামুটি সুনির্দিষ্টভাবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের শুভাগমনের পরে মাস্টারমশাই গিয়ে উপস্থিত হয়েছেন। আসিয়া দর্শন ও প্রণাম করিলেন। ঠাকুর আহারান্তে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন। মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন। অল্প বয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন। ওই জন্যই মাস্টারমশাই এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন বলে মনে হয়। তো মাস্টারমশাই গিয়ে দেখছেন যে এরকম হয়েছে, যে মাঝে মাঝে থলে থেকে নিয়ে একটু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন, আর অল্প বয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন। এই শোভা, ফুলের যেমন মাঝখানটি আর চারিদিকে পাপড়িগুলি, সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ এবং তার অল্প বয়স্ক ভক্তেরা অপূর্ব শোভা ধারণ করেছে। এমনিতে গ্রহ এবং উপগ্রহ থাকে, প্ল্যানেট এবং স্যাটেলাইট। তো এই স্যাটেলাইটগুলো কি করে, প্ল্যানেটকে রেখে চারধারে আবর্তন করতে থাকে। স্যাটেলাইটগুলো এক একজনের এক একটি প্ল্যানেটের এক এক সংখ্যক স্যাটেলাইট। শ্রীরামকৃষ্ণের এই স্যাটেলাইট, স্পিরিচুয়াল স্যাটেলাইটস, তাঁর এই অল্প বয়স্ক ভক্তেরা, অন্যেরাও আছেন কিন্তু এরা বিশেষভাবে। এবং কি হয় স্যাটেলাইটের ক্ষেত্রে, এই যে তারা পরিভ্রমণ করছে ওই গ্রহটিকে রেখে মাঝখানে কোথাও, তো তাদের যে কক্ষপথ, সেই কক্ষপথগুলো এক একজনের এক এক রকম, কিন্তু ওই মাঝখানে গ্রহটি আছে বলেই তাদের কক্ষপথে পরিভ্রমণ সম্ভব হচ্ছে বিজ্ঞানের দৃষ্টিতে। যে মাঝখানে গ্রহ রয়েছে, তারপরে ওই সূর্য, পৃথিবী রয়েছে, গ্রহ, আর চন্দ্র উপগ্রহ স্যাটেলাইট। তো চন্দ্রের যে গতি সেটা পৃথিবীকে রেখে তবে সম্ভব হচ্ছে।
আর যাদের কিনা একাধিক স্যাটেলাইট রয়েছে যে সমস্ত গ্রহে, সেই একাধিক স্যাটেলাইটের একাধিক কক্ষপথ, কিন্তু কোনো বিরোধ নেই, প্রত্যেকটি কক্ষপথে সেই সেই স্যাটেলাইটের পরিভ্রমণ সম্ভব হচ্ছে ওই গ্রহটি আছে বলে, ওই প্ল্যানেটটি আছে বলে। শ্রীরামকৃষ্ণ প্ল্যানেট, তিনি আছেন বলে এই সব ত্যাগী ছেলেদের জীবনরূপ যে স্যাটেলাইট, সেইগুলোর পরিভ্রমণ তথা সেই জীবন ধারণ সম্ভব হচ্ছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণময় এটি বলা হয় তো তাদের। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখ, এদের বলা হয় শ্রীরামকৃষ্ণময়। শ্রীরামকৃষ্ণ আছেন বলেই এদের বেঁচে থাকা। শ্রীরামকৃষ্ণের উপস্থিতির জ্যোতিতে এদের জীবন ধারণ, এদের ভাব ভাবনার বিকাশ। সেই প্ল্যানেট এবং স্যাটেলাইট মাস্টারমশাই এসে দেখছেন। আবার যখন বলা হয় যে ইনি রামকৃষ্ণময়, তখন কি হয় যে তার মানে উনি শ্রীরামকৃষ্ণে ভর্তি হয়ে আছেন। তাহলে ওকে পেলেই শ্রীরামকৃষ্ণকে পাওয়া হয়ে যায়। এবারে দেখা যাবে যে আরেকজন যে স্যাটেলাইট, আরেকজন যে ত্যাগী সন্তান, তিনিও তো রামকৃষ্ণময়। তাহলে এর সঙ্গে এর জীবন পুরোপুরি মিলবে। স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে স্বামী বিজ্ঞানানন্দজির জীবন পুরোপুরি মিলবে, স্বামী অদ্ভুতানন্দজির জীবন পুরোপুরি মিলবে। কিন্তু প্রত্যেকেই রামকৃষ্ণময়, ওইটাই, প্রত্যেকেই রামকৃষ্ণময়। এদের প্রত্যেকের জীবনকে যোগ করে আরও তার সঙ্গে অনেক কিছু যোগ করলে তবে শ্রীরামকৃষ্ণ। অন্যভাবে ভাবতে গেলে এই তো এক একজন ব্রহ্মজ্ঞ। শ্রীরামকৃষ্ণের জ্যোতিতে তাঁরা জ্যোতির্ময়। তাহলে শ্রীরামকৃষ্ণের জ্যোতি মানে অঙ্কটা কিরকম? শ্রীরামকৃষ্ণের জ্যোতি থেকে নিয়ে নিয়ে এই পার্শ্বদরা? তাও নয়, কারণ পূর্ণ থেকে পূর্ণ গ্রহণ করলেও পূর্ণই অবশিষ্ট থাকে। সেই জন্য শ্রীরামকৃষ্ণের থেকে গ্রহণ করে এই যে ত্যাগী পার্শ্বদের জীবন, এদের যা প্রত্যেকের জীবন রামকৃষ্ণময়, তা হলেও আনন্দের তথ্য হচ্ছে এদের জীবনগুলিকে যোগ করেও রামকৃষ্ণ নন, তার সঙ্গেও অনন্ত যোগ করতে হবে। এই জন্যেই এই স্যাটেলাইট যারা, তাদের প্রত্যেককে ভাবলে কল্যাণ মঙ্গল আছে, আবার সেই তাদের মাধ্যমে অনন্ত স্পর্শী শ্রীরামকৃষ্ণের আভাসও পাওয়া যায়। আনন্দের ঘটনা হচ্ছে যে ওই যে সংস্কৃতে বলা হচ্ছে যে পূর্ণ থেকে পূর্ণ গ্রহণ করলেও পূর্ণই অবশিষ্ট থাকেন। তাহলে কি বলা হলো? পূর্ণ থেকে পূর্ণ গ্রহণ করলে। এইখানে বিজ্ঞানের সঙ্গে তফাৎ হয়ে গেল। কিরকম? ওই যে পূর্ণ, সেখান থেকে যাকে গ্রহণ করা হয়েছে তিনিও পূর্ণ। তো এই স্বামী ব্রহ্মানন্দজিকে যিনি পাচ্ছেন, গুরু রূপে পাচ্ছেন, অন্য কোনো রকমভাবে পথপ্রদর্শক রূপে পাচ্ছেন, তার জীবন পূর্ণ হয়ে যাচ্ছে। তারা ওই রামকৃষ্ণ জ্যোতিতে আলোকিত, কিন্তু ইনিও কি কম নাকি? ওই পিতা এবং সন্তানের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক, যে পূর্ণ থেকে পূর্ণ আহৃত হয়েছে এবং উনি পূর্ণরূপেই বিরাজ করছেন। সেই একটি আনন্দপূর্ণ যে জায়গা, সেইটিরই একটা যেন চিত্র আমরা পাচ্ছি, একটা স্ন্যাপশট পাচ্ছি। 11ই মার্চ 1885-তে মাস্টারমশাই এসে দেখছেন অল্প বয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, তুমি যে এখন এলে, স্কুল নাই? মাস্টার, স্কুল থেকে আসছি, এখন সেখানে বিশেষ কাজ নাই। ভক্ত, একজন ভক্ত রয়েছেন, তিনি দেখছেন যে ঠাকুর যা জিজ্ঞেস করেছেন, আর মাস্টারমশাই একটু যেন আমতা আমতা করে বললেন এর মাঝখানে একটা ফাঁক আছে, এরকম বোধহয় সেই ভক্তের মনে হয়েছে, এবং ভক্ত একটা উক্তি করেছেন মারাত্মক। মাস্টারমশাই সেটা কথামৃততে ছাপিয়েও দিচ্ছেন, লিখছেন, ভক্ত, না মহাশয়, উনি স্কুল থেকে পালিয়ে এসেছেন। সকলের হাস্য। তো মাস্টারমশাই এর সম্পর্কে বলছেন স্কুল থেকে পালিয়ে এসছেন,
এইটি বলছেন, আর আমরা খেয়াল রাখছি যে ঠাকুরের বালক ভক্তেরা তারা সব বসে আছেন। তো এমনিতে মাস্টারমশাইয়ের ভক্ত তো কতজন, রাখালচন্দ্র, বাবুরাম, ছোট নরেন, তেজচন্দ্র, এরকম সব কত ভক্ত রয়েছেন, সুবোধ। তো এইখানে ঠাকুরের পাশে সব রয়েছেন, এদের মধ্যে কেউ কেউ তার ছাত্রই বা ছাত্র সম নিশ্চিত রূপে। তাদের সামনে এই কথাটা হচ্ছে, একজন ভক্ত বলেছেন, না মহাশয়, উনি স্কুল পালিয়ে এসেছেন। এইটাতে সবাই হেসে ফেলেছেন এবং মাস্টারমশাইও মনে হয় দিব্যি এটি উপভোগ করেছেন। এরপর একটা মন্তব্য করবেন কি সুন্দর, কিন্তু উপভোগ করেছেন যে তাকে নিয়ে একটুখানি এরকম যে করা হলো, কথামৃততে দিব্যি ছাপিয়ে দিয়েছেন। আর লিখছেন, মাস্টার স্বগত, হায় কে যেন টেনে আনলে। হায় শব্দটির ব্যবহার আছে বিস্ময় সূচক ভাবেও, কবিতায় বহু ক্ষেত্রে হয়, এখানেও হায়। তার মানে আমরা আজকাল বলি OMG, ও মাই গড, স্কুল পালিয়ে এসেছেন, ইয়া ট্রু, ও মাই গড, সামওয়ান পুলড মি ওভার হিয়ার। কে যেন টেনে আনলে, সেটা স্বগত, অন্যদের কাছে বলছেন না। এই কে যেনটি কে আর কি ব্যাখ্যার অপেক্ষা রাখে? তো যখন বলেছেন না মহাশয় উনি স্কুল পালিয়ে এসেছেন, তখন মাস্টারমশাই নিজের মনে মনে বলছেন, হায় কে যেন টেনে আনলে। তারপরে আমরা পাচ্ছি কি অপূর্ব দৃশ্য। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন, পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন, আর বলিলেন, আমার গামছাটা নিংড়ে দাও তো গা, আর জামাটা শুকোতে দাও, আর পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো। মাস্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন। মাস্টার শশব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন, তিনি পায়ে হাত বুলাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কথার ছলে কত উপদেশ দিতে লাগিলেন। তা বললেন যে ওই ঠাকুর একটু চিন্তিত হয়েছেন যে স্কুল পালিয়ে এলো। পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন, আর বলিলেন, আমার গামছাটা নিংড়ে দাও তো গা। ওই যে মাস্টারমশাইকে নিয়ে একটুখানি এসব মজা টজা করেছে, তো সেটা একটা দিক আছে। আর মাস্টারমশাইকে তিনি কি ভালোই বাসেন। তো গামছা নিংড়ে দিতে বলছেন, জামাটা শুকোতে দিতে বলছেন, আর বলছেন পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো। মাস্টারমশাই লিখছেন যে মাস্টার সেবা করিতে জানেন না। কি চমৎকার নিজের সম্বন্ধে বলছেন। এ কি কেউ সহজে লেখে বা বলে? ইনি ছাপিয়ে প্রকাশ করে দিচ্ছেন যে এই সবগুলো উনি জানেন না। মাস্টার সেবা করিতে জানেন না, তা গামছা নিংড়ে দিতে জানেন না, জামা শুকিয়ে দিতে জানেন না, পা কামড়াচ্ছে একটু হাত বুলিয়ে দিতে পারেন না। মাস্টারমশাইয়ের বক্তব্য হচ্ছে যে ঠাকুরের কাজ তো সেটা যেরকম পুজো বোধে করতে হয়, সেইটা মাস্টারমশাই সেই অতটা দক্ষ নন। যিনি পুজো করেন না তাকে যদি বলা হয় যে ফুলগুলি দাও দেখি, তখন সে দিতে গিয়ে তো তার মনে হবে যে ঠিক করে কি দিলাম। নাহলে একটা ফুল একটা জায়গা থেকে, একটা পাত্র থেকে আরেকটা পাত্রে কি আরেকজনের হাতে দিতে পারেন না নাকি? কিন্তু যদি পুজো উপলক্ষে হয় তখন যে হেজিটেশন হবে, যে সংকোচ হবে, এটা সেই রকম। যে গামছা নিংড়ে দেওয়া, জামা শুকোতে দেওয়া ঠাকুরের, এইসবগুলো জানতুম না, তিনি দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা, পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো, তাই এটার মধ্যে কি আছে? ওরে বাবা, এটার মধ্যে সবচেয়ে বেশি ঠাকুরের শ্রী অঙ্গে হাত বুলিয়ে দেওয়া। এই কি প্রথমবার? না, আগেও করেছেন, ঠাকুর অধিকার দিয়েছেন বলে। কিন্তু মাস্টারমশাইয়ের ওই সংকোচ, মাস্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন। তার মানে তার কিছু প্রয়োজন নেই, কিন্তু মাস্টার মশাইকে তিনি সেবা করতে শেখাচ্ছেন। আমাদের শাস্ত্রে আছে যে সেবারূপ পূজা,
সেবা করতেও শিখতে হয়, সেবার মাধ্যমে পুজো হয়। তো সেটাই শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আছে যে তিনি মাস্টারমশাইকে সেবা করতে শেখাচ্ছেন। আরেকটি আছে, সেটি আগেরটির সঙ্গে যুক্ত কিন্তু তবুও বিশিষ্ট। শ্রীরামকৃষ্ণই বলছেন, আমরা পেয়েছি আগে, যে ওই পায়ে হাত বুলিয়ে দেওয়া, এমনি তার পা জোরে জোরে টিপে দেওয়া এরকম ভাবে হতো না, খুব কোমল অঙ্গ ছিল সেজন্য উনি সেটাতে কষ্ট হতো, কিন্তু একটু হাত বুলিয়ে দেওয়া। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ওই হাত বুলিয়ে দেওয়ার অনেক অর্থ আছে, যে ওই রকম করলে অজ্ঞান অবিদ্যা সব যাবে। তবে তিনি বিনয় করে বলছেন, নিজের দিকে দেখিয়ে, যে যদি ভেতরে কিছু থাকে তবে অজ্ঞান অবিদ্যা সব যাবে। বিনয় করে ওটা বলা তো, যে যদি ভেতরে কিছু থাকে। তার পরেরটি আমাদের মনোযোগ আকৃষ্ট হওয়ার মতো, আমাদের শিক্ষা লাভ করবার মতো, আমাদের তথ্য সংগ্রহ করবার মতো, যে অজ্ঞান অবিদ্যা সব যাবে ওই পদসেবা করতে পারবে। শ্রীরামকৃষ্ণ ওই পদসেবা সম্পর্কে বলেছেন যে এর অনেক মানে আছে। তো এখানে মাস্টারমশাইকে তো ওই পদসেবা করবার অধিকার দিয়েছেন, বলছেন পায়ে হাত বুলিয়ে দাও, পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো। তো এইটি বলছেন যে তাই ঠাকুর মাস্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন। সাধু নাগ মহাশয়ের জীবনে আছে, ঠাকুরের কি অদ্ভুত সব কাজ, যে নাগমশাই ভাবছেন যে ঠাকুরের শ্রীপাদপদ্ম স্পর্শ করবেন, ঠাকুর দিচ্ছেন না প্রথমে কয়েকবার, তারপরের দিন একবার বলছেন যে পাটাতে এরকম কষ্ট রয়েছে, এই তুমি তো ডাক্তার, দেখো তো পায়ে কি হয়েছে। নাগমশাই সুখের সাগরে যেন ভেসে যাচ্ছেন। তো পায়ে হাত দিতে পারে, তার মধ্যে এইরকম ওই অবতার যখন অবতীর্ণ হচ্ছেন, তখন ওই জন্যই তো বলা হয় শ্রীপাদপদ্ম। সাধারণ মানুষের সঙ্গে তো তফাৎ আছে। তো মাস্টারমশাইকে এইখানে এরকম বললেন। মাস্টার শশব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন, তিনি পায়ে হাত বুলাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে কত উপদেশ দিতে লাগিলেন, সেগুলির কথা আমরা শুনবো এক্ষুনি। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, এটা আমার কদিন ধরে হচ্ছে, কেন বলো দেখি? ধাতুর কোনো জিনিসে হাত দেবার জো নাই। একবার একটা বাটিতে হাত দিছিলুম, তা হাতে শিঙি মাছের কাঁটা ফোটার মতো হলো, ঝনঝন কনকন করতে লাগলো। গাড়ু না ছুঁলে নয়, তাই মনে করলুম গামছাখানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কিনা। যাই হাত দিয়েছি অমনি হাতটা ঝনঝন কনকন করতে লাগলো, খুব বেদনা। শেষে মাকে প্রার্থনা করলুম, মা আর অমন কর্ম করব না, মা এবার মাপ করো। মাস্টারমশাইকে বলছেন যে এটা কদিন ধরে হচ্ছে কেন? আমরা এর আগে দেখেছি যে শ্রীরামকৃষ্ণের এই ভাব, এবং তিনি বলছেন, ব্যক্ত করছেন। আজকেও দেখছি মাস্টারমশাইয়ের কাছে এটি বলছেন তিনি, এবং বলছেন যে ধাতুর জিনিসে হাত দেবার জো নাই। ওই যে ধাতুর জিনিসে হাত দিলে মাস্টারমশাইয়ের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, ঠাকুর সেটি ব্যক্ত করছেন। কেন?
ওই ধাতুর জিনিস, ধাতু এমনিতেই মহার্ঘ বা মূল্যবান, আর মুদ্রা ধাতু দিয়ে তৈরি হয়, তার অনুষঙ্গ আছে, আসক্তির প্রসঙ্গ আছে। ঠাকুরের দেহ মন এমনভাবে উচ্চ তানে পবিত্রভাবে বাঁধা আছে, সেটা এক এক সময় এত চূড়ান্ত একটা ব্যালেন্সের মধ্যে থাকছে যে ধাতুর জিনিসে হাত দিলে হাত ঝনঝন কনকন করছে। তার মানে মন নিতে চাইছে না এবং দেহ সেইভাবে কন্ডিশনড হয়ে যাচ্ছে। এটা আমরা অনুমান করতে পারছি। অনুমান এই জন্যে, একেবারে নিশ্চিত হয়ে কি করে বলবো, কারণ ঠাকুরই তো প্রশ্ন করছেন, বলছেন এটা আমার কদিন ধরে হচ্ছে, কেন বলো দেখি, বলে এইসব কথা বললেন। আবার বলছেন গাড়ু না ছুঁলে নয়, তাই মনে করলুম গামছাখানা ঢাকা দিয়ে দেখি। ওই মুখ ধোয়ার গাড়ু হতো, গামছাখানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কিনা। যাই হাত দিয়েছি অমনি হাতটা ঝনঝন কনকন করতে লাগলো। তো এইরকম অবস্থা হচ্ছে শ্রীরামকৃষ্ণের। এবং কেন গাড়ু হাত দিতে গেলেন? ধাতু দ্রব্য তো নিতেই পাচ্ছেন না। ঠাকুর বলছেন, সেটি ঠাকুরই বোঝাচ্ছেন এরকম, যে কেন যে দিতে গেলুম। শেষে মাকে প্রার্থনা করলুম, মা আর অমন কর্ম করব না, মা এবার মাফ করো। ওই আসক্তি শূন্য শ্রীরামকৃষ্ণ তিনি এইরকম। তো চিরকাল কি এইভাবে থেকেছেন? না, কখনো কখনো এই ভাবের প্রবল প্রকাশ হয়েছে, সাধনা অবস্থায় হয়েছে, ভৈরবী ব্রাহ্মণী দেখেছেন। আবার পরে এরকম হচ্ছে। অন্য সময় যেন 1 গ্রাম নিচে নেমে থাকেন, লোক ব্যবহারের জন্য, লোক কল্যাণের জন্য। বলছেন আবার সেই যুবক ভক্তদের বালক ভক্তদের প্রসঙ্গ আসছে। হ্যাঁ গা, ছোট নরেন যাওয়া আসা করছে, বাড়িতে কিছু বলবে? ছোট নরেন নরেন্দ্রনাথ মিত্র, স্বামীজির সঙ্গে নামের পার্থক্য করার জন্য এরকমভাবে বলা, শ্রীরামকৃষ্ণ ডাকতেন এইভাবে ছোট নরেন। ইনি মাস্টারমশাইয়ের ছাত্র ছিলেন আর ঠাকুরের খুব অনুগত, কিন্তু বাড়ির দিক থেকে বাধা ছিল। ঠাকুর সেই কথাই বলছেন, হ্যাঁ গা, ছোট নরেন যাওয়া আসা করছে, বাড়িতে কিছু বলবে? খুব শুদ্ধ, মেয়ে সঙ্গ কখনো হয় নাই মাস্টার, আর খোলটা বড়। শ্রীরামকৃষ্ণ, হাঁ, আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে। বলে ছেলেবেলায় আমি কাঁদতুম ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে। মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এইরূপ অনেক কথা হইল। ওই ঠাকুরের মনটা তাঁর দিকে পড়ে আছে। ছোট নরেনকে ঠাকুর খুব ভালোবেসেছেন, ওই তার ভেতরে যে শুদ্ধ সত্য পবিত্র ভাব আছে সেইটির জন্য। মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এইরূপ অনেক কথা হইল। এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন, মাস্টার মহাশয়, আপনি স্কুলে যাবেন না? অদ্ভুত ব্যাপার, মাস্টার মশাইকে এভাবে স্মরণ করাচ্ছে যে আপনি স্কুলে যাবেন না। এই শ্রীরামকৃষ্ণ, তার জন্য সব ভুল হয়ে যাচ্ছে, অথবা বলতে গেলে তাকে পেয়ে সব ঠিক হচ্ছে, কিন্তু তবু স্কুল। শ্রীরামকৃষ্ণ, কটা বেজেছে? একজন ভক্ত, 1টা বাজতে 10 মিনিট। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসো, তোমার দেরি হচ্ছে, একে কাজ ফেলে এসেছো। লাটুর প্রতি, রাখাল কোথায়? এখানে বোঝা যাচ্ছে যে শ্রীযুক্ত লাটু অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজি আছেন। এটি আগেও বলেছেন যে বলরাম মন্দিরে যে এসছেন সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত, এই কথা লিখেছেন। এইখানে তার কথা বিশেষভাবে এলো। তাকে বললেন, রাখাল কোথায়? লাটু চলে গেছে বাড়ি। শ্রীরামকৃষ্ণ, আমার সঙ্গে দেখা না করে? তো শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করে যাননি, এর জন্য তিনি অবাক হচ্ছেন। স্বামী ব্রহ্মানন্দজির জীবনী পাঠে জানা যায়, কথামৃততে আছে, লীলা প্রসঙ্গতে আছে, যে ঠাকুরের মানসপুত্র তো, ওই জন্যে কি করতেন, ঠাকুরের সঙ্গে অন্যরকম ব্যাপার, যে ওই বাবার সঙ্গে যেরকম হয়, বাবা মায়ের সঙ্গে যেরকম হয়, কত কত ক্ষেত্রে হচ্ছে, মানে ঠাকুর তো কি ভালোবেসেছেন, এবং রাখালচন্দ্র তাকে যেভাবে নিয়েছেন সে আর আলাদা করে কি বলবার আছে। উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দজি হয়ে সমস্ত জীবন তিনি ঠাকুরের শ্রীপাদপদ্মে অর্পণ করে দিয়েছেন। কিন্তু ওই তাকে তো দেখছেন পিতা রূপে, পিতা মাতা। তো ঠাকুর একটা কিছু বলেছেন, রাখাল বলছেন, আমি পারবো না মশাই,
মশাই কথাটা তখন ওইভাবে ব্যবহৃত হতো। তো অন্য কেউ আবার তাতে ক্ষুব্ধ হচ্ছেন যে কি উনি বলেছেন আর আপনি বলছেন পারো। তো ঠাকুর বলছেন না না ঠিক আছে, এরকমভাবে তিনি বলছেন। এই যে মানস পুত্র তো এইখানেও দেখছি 11ই মার্চ 1885-তে বাড়ি চলে গেছেন। তো ঠাকুর বলছেন আমার সঙ্গে দেখা না করে এই ছেলের সঙ্গে সে সম্পর্ক, মানস পুত্রের সঙ্গে সম্পর্ক। এই যে হলো, মাস্টারমশাই স্কুলে চলে গেলেন, কি করেন আর, বোঝাই যাচ্ছে কিছুটা নিমরাজি হয়ে গেছেন। এরপরে আছে স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। সেটি আমরা শুনব ঠাকুরের কৃপা সাপেক্ষে আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের 7 দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই যে মাস্টারমশাই ছুটির পরে এসে দেখবেন, এইখানে এমন এমন প্রসঙ্গ আছে যেগুলির ধারাবাহিকতা রক্ষা করে একটু বেশি সময় নিয়ে থাকলে হয়তো ভালো লাগার জায়গা তৈরি হবে, ভালো লাগবে। সেই জন্যই আমরা সেটি কালকের জন্য, আগামীকালের জন্য ভাবছি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 768 পৃষ্ঠায়, রয়েছি ভক্তবৃন্দ সহ শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে, রয়েছি 11ই মার্চ 1885-তে বসু বলরাম মন্দিরে, এবং ভাবছি যে কি আনন্দের হাট বাজার সব বসেছে। মাস্টারমশাই ছুটির পর এসে দেখবেন, ওইটুকুনি সময় মিস করেছেন হয়তো, কিন্তু যা কথামৃত রচনা করে গেছেন ঠাকুরের ইচ্ছায়, তাতে আমাদের পক্ষে মিস যাতে না হয় তার সব উপকরণ রয়েছে। মাস্টারমশাই স্কুলে চলে গেলেন ঠাকুরকে ভাবতে ভাবতে, নিশ্চয়ই হৃদয়ে রেখে, কিন্তু আমাদের জন্য তো কথামৃত রেখে দিলেন। সেই জন্যে ঠাকুরের ওই ভক্ত সভায়, আনন্দের হাট বাজারে, ভক্তের মজলিসে ঠাকুরের পাদস্পর্শ করে তাঁর কৃপা কণা ভিক্ষা করে আমরাও সামিল হয়ে যেতেই পারি। কথামৃত সেই নিত্য বর্তমান শ্রীরামকৃষ্ণকে আমাদের কাছে নিয়ে আসছে, আনন্দের হাট বাজার ভাঙতে দিচ্ছে না, ভক্তের মজলিস কিছুতেই শেষ হতে দিচ্ছে না। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।